প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মহিলাদের প্রস্রাবের অনিয়ন্ত্রিত নিঃসরণ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার হাসিনা আফরোজ 1951 সালে নভেম্বরে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1984 সালে জানুয়ারিতে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের অবস ও গাইনি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য এবং কিছু বলার জন্য। জি ম্যাডাম, আমাদের যেহেতু আজকের আলোচনার বিষয় হচ্ছে মহিলাদের প্রস্রাবের অনিয়ন্ত্রিত নিঃসরণ, আমি ম্যাডাম প্রথমেই জানতে চাইবো যে সবার ক্ষেত্রে তো আর এটা হচ্ছে না, এটা ঠিক কাদের হচ্ছে এবং কেন হচ্ছে? জি ধন্যবাদ। এইটা হচ্ছে বিভিন্ন বয়সে হচ্ছে এটা। যেমন প্রথম দিকে যেটা যাদের হয়, বাংলাদেশে বেশিরভাগ এই সমস্যাটা প্রস্রাবের অনিয়ন্ত্রিত নিঃসরণ যেটা হচ্ছে সেটা বেশিরভাগ হচ্ছে অবস্ট্রাক্টেড লেবার বলে এটাকে, মানে প্রসবজনিত সমস্যার কারণে একটা ফিস্টুলা হচ্ছে, যেটা থেকে সারাক্ষণই প্রসব ঝরে মেয়েদের। এবং এইটা আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ যারা নর্মাল ডেলিভারি করতে গিয়ে যারা আনট্রেন দেয় এবং ওরা এটাকে তার ডেলিভারি হচ্ছে না, অনেকক্ষণ ব্যথা ব্যথা তারাও অনেক হাতাহাতি করে বা অনেক কিছুই করে, চাপ দেয়, প্রেশার দেয়, কিন্তু মাথাটা ঠিক ব্লাডার এবং পিবিক একটা বোন আছে তার মাঝখানে ব্লাডারটা আটকে যায়, মাথা এবং পিবিক বোনের মাঝখানে। তো এটা আটকে যাওয়ার ফলে ওখানে ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে ওখানে একটা পচনশীল ধরে এবং তারপরে দেখা যায় যে বাচ্চাটা অবস্ট্রাকশন থাকতে থাকতে তার সে পেটেই মারা যায় এবং অনেক কষ্ট করে হয়তো ওইটা বেরিয়ে যায় বাচ্চাটা। তারপরে দেখা যায় যে মেয়েদের ওই জায়গাটা পচন ধরে পুরোটাই ছিঁড়ে যায় বা পুরোটাই ফুটা হয়ে যাচ্ছে এবং এটা ছোট থেকে বড় অনেক বড় ডিভাস্টেটিং একটা কন্ডিশন, যেখানে মেয়েদের তাদেরকে তারা ডেলিভারি করতে গিয়ে তাদের একটা সুখের জীবন থাকার কথা ছিল, সেটা সুন্দর বেবি কোলে নিয়ে তার হাসি মুখ জীবন বা খুব সুন্দর জীবন হওয়ার কথা ছিল, সুন্দর একটা পরিবার পাওয়ার কথা ছিল, সুন্দর একটা পরিবার, তার একটা পরিপূর্ণ পরিবার পাওয়ার কথা ছিল। সেখানে মেয়েটি হয় কি তার সবকিছু হারিয়ে ফেলে, তার বেবিকেও সে পায় না, সে মৃত বেবি প্রসব করে। আবার দেখা যাচ্ছে তার হাজবেন্ডও তাকে ছেড়ে চলে যায়, কারণ তার সবসময় তার গায়ে থেকে প্রসব ঝরছে বা এই করছে, তার সঙ্গে তো কেউই থাকতে, তার সাথে পাশাপাশিও কেউ বসতে চায় না। আলটিমেটলি মেয়েটার শেল্টার হয় বাবার বাড়িতে, কিন্তু বাবার বাড়িতেও তো সে কোনো কাজকর্ম করতে পারে না, কারোর সাথে মিশতে পারে, কোনো কিছুই করতে পারে না, পুরোপুরি তার জীবনযাত্রাটাই ব্যাহত হচ্ছে, পুরোপুরি জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এবং সে তার জীবনযাত্রা সে যেভাবে চলে সেটা একটা বলবো যে তার জীবনের কোনো রকম কোনো মূল্যায়নই থাকে না এবং সে নিজেকে এত ক্রিপেল এবং ব্রকেন হার্টেড হয়ে যায় যে সে নিজের মৃত্যুই কামনা করে। তখন মনে হয় যে এর চেয়ে বোধহয় ডেলিভারি করতে মরে গেলেই আমার ভালো হতো। আচ্ছা ম্যাডাম, তাহলে তো দেখা যাচ্ছে যে এটা যত স্বাস্থ্যগত সমস্যার সাথে সাথে মানসিক সমস্যাও প্রকট হয়ে দাঁড়াচ্ছে এক্ষেত্রে। অসম্ভব বেশি মানসিক প্রকট সমস্যা এবং স্বাস্থ্যগত সমস্যা তো বটেই। এই মেয়ে একেবারে ক্রিপল লাইফ লিড করে, এটা একটা সমস্যা গেল। এবং এখানে শুধু ফিস্টুলা ওখানে হয় না, পায়খানা রাস্তা অনেক সময় ছিঁড়ে যায়। আচ্ছা, সেটাও কি ম্যাডাম এই অবস্ট্রাক্টেড লেবারের কারণেই ছিঁড়ে যাচ্ছে। এবং আমাদের দেশে এটা প্রায় ইউএনএফপি জরিপে দেখা গেছে যে প্রায় 70,000 পেশেন্ট এরকম আছে। আচ্ছা, এরকম পেশেন্টের আমাদের আমি ঢাকা মেডিকেল কলেজে ছিলাম, এখন ইউনাইটেড হসপিটালে কাজ করছি। একটা পেশেন্টের আমি অপারেশন করেছিলাম এবং ঢাকা মেডিকেলের কাছে প্রায় আমাদের হচ্ছে 1000 বেশি উপরে, আমার নিজস্ব অভিজ্ঞতা আছে যে 1000-এর বেশি অপারেশন করেছি। এই সমস্যা নিয়ে তারা ভর্তি হয়েছে। ওখানে একটা ফিস্টুলা ইউনিট আছে এবং এটা সারা দক্ষিণ এশিয়ায় একমাত্র হসপিটাল যেটা ফিস্টুলা সেন্টার হিসাবে, এখানে ন্যাশনাল ফিস্টুলা সেন্টার ঢাকা মেডিকেল কলেজে ইউএনএফপি সহায়তায় তৈরি হয়েছিল 2003 সালে। আচ্ছা, খুবই আশার কথা। হ্যাঁ, এবং আমি ব্যক্তিগতভাবে ইউএনএফপি হেল্প নিয়ে আমি এটা ট্রেনিং করে এসেছি, ইউরোলজিতেও ট্রেনিং করেছি এবং আমরা অনেক ট্রেনিং দিয়েছি, অনেক ডাক্তার এখন বেরিয়ে আসছে এবং এই অপারেশনগুলো করতে পারছে। আচ্ছা ম্যাডাম, একটু জানতে চাইবো যে ফিস্টুলার যে আপনি বলেন যে অনিয়ন্ত্রিতভাবে যে প্রস্রাবের নিঃসরণ হচ্ছে, এটা তো ফিস্টুলা বলছেন, ফিস্টুলা ছাড়া কি আর কোনো কারণ আছে কিনা এই ধরনের রোগের ক্ষেত্রে? সেখানে আসছি। এই ফিস্টুলা শুধু এটাতে আমি একটা কারণ বলতেছি, অবস্ট্রাক্টেড লেবার। আরো এখন নতুন নতুন সার্জন তৈরি হচ্ছে আমাদের দেশে, যারা অল বডি সার্জন,
তারা অপারেশন হয়তো ছোটখাটো ক্লিনিকে অল বডি সার্জন তারা সবই অপারেশন করে, তারা হয়তো হিস্টেক্টমি অপারেশন করে, ইউটেরাস ফেলতে গিয়ে ব্লাডার ফুটো করে ফেলে। এটা থেকেও কিন্তু মিড বয়সে যারা তাদের ফিস্টুলা ডেভেলপ করছে, এবং দেখা গেছে যে 25-30 বয়সের মেয়ে তারাও তারা অপারেশন করতে গিয়ে ফিস্টুলা করে ফেলছে। এবং আরো একটা কারণ আছে, তারা কস্টিক মানে কোনো রকম অ্যাপ্লিকেশন প্রোলাপসে তারা অপারেশন করা উচিত, সেটাকে তারা কেটে ফেলে কোনো কেমিক্যাল দিয়ে, সেটাকে বার্ন করে সেখানে ব্লাডার পুড়ে গিয়ে সেখানে ফিস্টুলা হচ্ছে। এইরকম আমাদের অনেক অপারেশন করার অভিজ্ঞতা আছে, এবং দেখা গেছে মোর দ্যান 80% পেশেন্ট ভালো হয়ে গেছে। বিভিন্ন অপচিকিৎসাও তাহলে অপচিকিৎসাও হচ্ছে। ম্যাডাম, এখান থেকে কোনো ধরনের নিউরোলজিক্যাল বা স্নায়ুজনিত কোনো কারণ কি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। অন্যান্য কারণগুলো যেটা হচ্ছে সেটাকে বলে হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স, মানে একটা মেয়ের মহিলার এটা বেশিরভাগ মানে আফটার রিপ্রোডাক্টিভ পিরিয়ড বা তার পরের দিকে 40 পরে এগুলো বেশি ডেভেলপ করে, যে তাদের পেশাবের আর্জ হতে হতেই তারা আটকে রাখতে পারে না পেশাব, তাদের বাথরুমে যাওয়ার আগেই পেশাবটা মনে হয়ে যাবে, এরকম পেশাবের চাপ আসলে তারা দৌড় দিয়ে চলে যায়। এরকম একটা আছে, এটাকে বলে আর্জ ইনকন্টিনেন্স, মানে সে যখনই ফিল করছে আর্জ, অনেক সময় দেখা যাচ্ছে আর্জও নাই তারপরও তার পেশাবটা হয়ে যাচ্ছে, এটাও একটা বিশাল প্রবলেম। আর একটা হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স, সেটা হচ্ছে সে হাঁচি দিলে পেশাব আসে, কাশি দিলে পেশাব আসে, সে একটা জগিং করলে পেশাব আসে, এবং তার মানে ওই অনেক ক্ষেত্রেই তার পেশাব বারবার চলে আসে, যে কোনো একটা সে একটা মানে যেটা সিভিয়ার ডিগ্রি, সেখানে আবার দেখা গেছে যে সে বসে থেকে অন্যদিকে একটা ঘুরছে, সেখানেও তার পেশাব চলে আসে, সামান্য মুভমেন্ট বা সামান্য স্ট্রেসেই তার, এটাকে বলে স্ট্রেস ইনকন্টিনেন্স। এটা পিওরলি হচ্ছে অ্যানাটমিক্যাল ডিফেক্ট হয়, এবং এটা অনেক কারণেই হতে পারে। এটা ওই যে বার্থ ট্রমা থেকেই বেশিরভাগ হয়, যাদের অনেকক্ষণ ডেলিভারি করতে গিয়ে মিসম্যানেজমেন্ট করে ডেলিভারি হচ্ছে তাদের এগুলো হয়, এবং যাদের বয়স্কদের হয়, যেটা হরমোনাল সাপোর্ট থাকে মেয়েদের একটা, যেটা এস্ট্রোজেন হরমোন, সেই হরমোনটা আফটার মেনোপজ সেই হরমোনটা কমে যায়। কমে যাওয়ার ফলে এই হরমোনটা ইউরেথ্রা, ব্লাডার এবং অন্য সব পেলভিক অর্গানগুলোতেই হরমোন রিসেপ্টর থাকে, এবং এই হরমোনটা কাজ করে তাদের ব্লাড সার্কুলেশনটা ভালো রাখে, তাদের এপিথেলিয়ামগুলা সেগুলিকে হেলদি রাখে। কিন্তু যখন হরমোনটা উইথড্র হয়ে যায় শরীর থেকে, তখন এগুলি অনেক কিছুই তার হয়ে যাচ্ছে, মানে ওয়েনিং হয়ে যাচ্ছে, তার কমে যাচ্ছে, সব কমে যাওয়ার ফলে ওগুলো থিন আউট হয়ে যাচ্ছে, থিন হয়ে এবং ওখানে ইজি ট্রমা হয়ে যায়, খুব সহজেই সেটা আঘাতপ্রাপ্ত হচ্ছে। আবার যেহেতু তার এস্ট্রোজেনের জন্য তার ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার ফলে সে ওটা যেটা হোল্ড করতে পারে সেটাকে সে পারছে না, তাড়াতাড়ি ইনফেকশন ইনভাইট করছে, ইনফেকশন হয়ে যাচ্ছে। এটাও একটা বড় কারণ ইনকন্টিনেন্সের। এগুলি হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স। এবং আরেকটা আছে যেটা আপনি বলেন স্নায়ুজনিত কারণে, এটাও হয় অনেক সময়, দেখা গেছে যে অনেক দীর্ঘদিনে ডায়াবেটিস, তার হচ্ছে পেলভিক সার্জারি হয়েছে, অথবা তার নিউরোলজিক্যাল কোনো সার্জারি হয়েছে পিছনে, অথবা তার কোনো অনেক দিন সে বিছানায় ডেবিলিটিং কন্ডিশনে পড়ে আছে, তার নিউরোপ্যাথি ডেভেলপ করেছে ডায়াবেটিসের কারণে। এদের কারণে তাদের হয় কি, পেশাব জমতে জমতে সে বুঝতেই পারে না তার আর্জ হয়েছে, বা তার পেশাবটা ব্লাডারে ফিল হচ্ছে। ব্লাডারে একটা ধারণ ক্ষমতা আছে, সেটা হচ্ছে 300 থেকে 600 ml পর্যন্ত সে ধরতে পারে, এরপরে সে আর্জ ফিল করে সে নিজে যে মিক্সচার করতে পারে। কিন্তু এইগুলি পেশেন্টের হচ্ছে জেরিয়াট্রিক পেশেন্ট যারা এল্ডারলি, তারা বুঝতে পারে না তাদের পেশাব জমে যাচ্ছে, জমতে 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 একসময় দেখা যাচ্ছে ব্লাডার অনেক ফুল হয়ে তখন ইউরেথ্রাটা প্রেসার দিয়ে ওটা ওপেন হয়ে যে অটোমেটিক পেশাব চলে আসতেছে। এটাকে বলে নিউরোজেনিক ব্লাডার। নিউরোজেনিক ব্লাডার হলে তার আসলে একটু কষ্টকর তাকে ম্যানেজমেন্ট করা। ম্যাডাম, এই যে বিভিন্ন কারণ আমরা জানলাম, যে বিভিন্ন ধরনের কারণ আপনি আলোকপাত করলেন, একটু ম্যাডাম জানতে চাইবো যে এই কারণগুলোর উপর ভিত্তি করে কি কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, এটা চিকিৎসা এবং প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর একটা কথা আছে, যে আমরা যে আমাদের গভর্নমেন্ট এখন অনেক কিছুই অ্যান্টিনাটাল কেয়ার বা অ্যান্টিনাটাল চেকআপ এবং তাদের ডেলিভারি ম্যানেজমেন্ট, পোস্ট অ্যাবর্শন, পোস্ট নেটাল কেয়ার, এগুলি অনেক বেশি স্ট্রং হয়েছে। আমাদের দেশে ম্যাটারনাল মর্টালিটি কমে গেছে, এবং এই জন্য আমাদের যেটা দরকার যে প্রপার অ্যান্টিনাটাল কেয়ার গ্রামে আমি দেখা গেছে যে ফিস্টুলা সেন্টারে অনেক পেশেন্ট তার মাই নিয়ে যায়নি তার ডেলিভারি করাইতে, তার মাই মনে করেছে যে তার ডেলিভারি হয়েছে, তার মায়ের হয়েছে, তার মেয়ের কেন হবে না। এই জন্য আমরা অনেক পেশেন্টকে জিজ্ঞাসা করেছি, এবং আমার একটা স্টাডি আমি করেছি, সেখানে 80% বলেছে যে না, এটা তার ব্যাড লাক, এই ফিস্টুলা হয়েছে, এটা তার ব্যাড লাক।
তাকে যে অবহেলা করা হয়েছে সেটা সে বুঝতেই পারে না যে এটা তার অবহেলিত জনিত কারণে হয়েছে। ম্যাডাম তাহলে প্রিভেনশন যেহেতু আপনি বলছেন একটু প্রিভেনশনটা আমাদেরকে একটু বলবেন। প্রিভেনশন হচ্ছে আমাদের করতে হবে অ্যান্টিনাটাল কেয়ার, যেটা হচ্ছে বাচ্চা পেটে আসলে আমি বলবো যে অনেক আগে থেকে মেয়েদেরকে হেলদি করতে হবে। হেলদি মানে মাদার ক্যান গিভ এ হেলদি বেবি। এই জন্য মেয়েদেরকে ছোটবেলা থেকে আমি বলতে চাই যে একটা মাকে ইউট্রাস থেকে যখন সে জন্ম নিচ্ছে তখন থেকে তাকে নিউট্রিশন দিতে হবে। কারণ দেখা যাচ্ছে যখন মা পেটে বাচ্চা আসে তখন কিন্তু মাকে খুব একটা বেশি গ্রামে খেতে দেয় না। তারপর দেখা গেছে যখন ওই বাচ্চাটা ডেলিভারি হলো সে কিন্তু আন্ডার নিউট্রিশন নিয়েই তার বাচ্চা জন্ম দিল। যখন ছেলেটা মানে বাচ্চাটা ছেলে হলো তার প্রতি অ্যাটেনশনটা অনেক বেশি চলে গেল। এই ব্যাপারগুলো করা যাবে না আসলে। এই ব্যাপারগুলি করা যাবে না। মেয়ে এবং ছেলে সমানভাবে বড় করতে হবে এবং তাকে সময় বিয়েটা তার আর্লি ম্যারেজটাকে অবশ্যই প্রিভেন্ট করতে হবে। আর্লি ম্যারেজ প্রিভেন্ট না করলে সে মেয়ে এবং মেয়েদের সবচেয়ে আমি বলবো যে তাদেরকে সেলফ ইনকাম একটা তাকে সেলফ পাওয়ারমেন্টটাকে করতে হবে। সে যদি ইনকাম জেনারেটিংটা হয় তার নিজের ডিসিশন নিতে পারে যে না তার ডেলিভারি সে হসপিটালে যাবে। আসলে সেক্ষেত্রে অনেকগুলো সম্ভাবনা বা অনেক ভালো কিছু আমরা পেতে পারি সেক্ষেত্রে। তাহলে সেই মায়ের কাছে আমরা ভালো একটা বেবিও পেতে পারি। তার এই যে ডিভাস্টেটিং কন্ডিশন, তার ফ্যামিলি লাইফ হ্যাম্পার হলো, তার সমস্যা হলো, এই সব কিছু থেকে আমরা কাজে প্রপার অ্যান্টিনাটাল কেয়ার এবং একটা মেয়ে বাচ্চাকে তাকে প্রপারলি ম্যানেজমেন্ট করা এবং তাকে 18 বছরের আগে বিয়ে না দেয়া, তাকে শিক্ষিত করা, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে অবস্ট্যাটিক ফিস্টুলাকে প্রিভেনশন করার জন্য। আর যেটা বললাম যে সার্জিক্যাল ফিস্টুলা যে হচ্ছে মানে আনট্রেন্ড পারসন দিয়ে হচ্ছে অপারেশন করতে গিয়ে, সেটা প্রপার পেলভিক অ্যানাটমি জানতে হবে, প্রপার লোকের কাছে পাঠাতে হবে। সেক্ষেত্রে যথাযথ চিকিৎসার দিকে জোর দিতে হবে, যথাযথ চিকিৎসার দিকে জোর দিতে হবে এবং যাতে এগুলো ক্লিনিকগুলোকে একটু মনিটরিং করা উচিত যে আজে বাজে জায়গায় যেন কোনো মানুষ এভাবে যে বড় বড় অপারেশন না করে এবং এরকম বিপদে না পড়ে। আর এগুলি করতে হবে আর কি। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোকপাত করার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। প্রিয় দর্শক, জেনে নিলাম মেয়েদের অনিয়ন্ত্রিত প্রস্রাব নিঃসরণ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবো বাকি আয়োজন সঙ্গে নিয়ে। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এবারে থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে মুভমেন্টটা করব এটাকে আমরা পুরোপুরি ফোকাস করব হচ্ছে হিপ মাসলকে, এবং সেকেন্ডারি হিসেবে এটাকে আমরা এটা ফোকাস যাবে হচ্ছে হ্যামস্ট্রিং মাসলে। আর একটা জিনিস আমরা আমাদের খেয়াল রাখতে হবে যে হ্যামস্ট্রিং যদি পুরোপুরি ডেভেলপ না থাকে তাহলে হিপ মাসলটা সহজে ডেভেলপ হতে চায় না। এই জন্য যে জিনিসটা করছি আমরা হিপ মাসলটাকে আমরা করছি ফোকাস, কিন্তু একই সাথে এটার সাথে যে জিনিসটা বেনিফিট হবে হ্যামস্ট্রিং মাসলটাও ডেভেলপ হয়ে যাবে, কারণ হিপ মাসলটা হ্যামস্ট্রিং মাসলটার উপরে স্ট্যাবিলাইজ হিসাবে থাকবে। এটা এইভাবে আমাদের এইটা তৈরি করা মেকানিক্সটা। এখন দেখা যাচ্ছে আমরা আগে যে এগুলো করেছি সেটাতে কিন্তু আমরা হিপ মাসলটাকে আমরা ফোকাস করেছি, ওটা হচ্ছে ম্যাস বিল্ডিংয়ে। আর এটাতে যে জিনিসটা হবে ম্যাস তো বিল্ড হবে, তার সাথে যে জিনিসটা হবে শেপিং হবে, এবং ওভারঅল শেপ যে একদম ফোকাস যেটা আমরা বলি আইসোলেশন শেপ, এটা হচ্ছে এই এক্সারসাইজের মাধ্যমে হবে। আমরা অনেক সময় বলি যদি দেখা যায় যে অন্য কোনো এক্সারসাইজ করার কোনো নেই, মানে টাইম নেই, তাহলে শুধুমাত্র যদি হিপসটাকে করার জন্য ডেভেলপ করার জন্য যদি এই এক্সারসাইজ থেকে 3 থেকে 5 সেট মারা যায় তাহলে হিপসটা ডেভেলপ হয়ে যাবে। এই জন্য অনেক সময় দেখা যায় এক্সারসাইজটাকে আমরা বলি হচ্ছে বাট ব্লাস্টার্স, মানে বাটটাকে কীভাবে ব্লাস্ট করা যায় সেটা। এটার জন্য অনেক ধরনের মেশিন আছে ওয়ার্ল্ড ওয়াইড। তো আমরা দেখাচ্ছি সবচেয়ে ইজিয়ার ওয়েতে কীভাবে শুধুমাত্র স্মিথ মেশিনের মাধ্যমে এই বাসটাকে ডেভেলপ করা যায়। এখন দেখুন আমরা কীভাবে মুভমেন্টটা করছি। ওকে, রেডি। স্মিথ মেশিনের সামনে আমরা যেটা করব যে এই পজিশনে আমরা শুয়ে যাব। ওকে, দেন ব্যাক কিক মোশন যেটা আমরা বলি, এই পজিশনে যাচ্ছে। একদম যখন কিকটা করছি উইথ কন্ট্রোল মোশন, ইয়েস গো, ইয়েস। আমাদের সুবিধা মতো আমরা টার্গেটটাকে করতে পারি ডান দিক বা দিক মাঝখান দিয়ে প্রেশার দিয়ে আমরা হিপসের বিভিন্ন সাইডে আমরা প্রেশার ফেলতে পারি। ওকে, ওয়ান মোর, ইয়েস, গুড, ভেরি গুড। ওকে, একটা জিনিস খেয়াল রাখবেন যে স্মিথ মেশিনে কিন্তু কিছুটা রেজিস্ট্যান্স কিন্তু মেশিনেই থাকে, যে প্রথমে আপনারা এটা দিয়ে শুরু করুন। এরপরে যখন দেখবেন যে না আপনাদের ফর্ম চলে আসছে, স্ট্রেন্থ চলে আসছে, শুধুমাত্র হিপসের মাসলটার ভিতরে স্ট্রেন্থটা চলে আসছে, তখন ধীরে ধীরে আপনারা ওয়েটটা বাড়ান। যারা চাচ্ছেন শেপ শুধুমাত্র শেপিংয়ের জন্য
যারা করবেন কি লো ওয়েট দিয়ে 20 থেকে 25টা রিপিটেশন 3 থেকে 5 সেট মারবেন। আর যারা চাচ্ছেন হিপসটাকে এনহ্যান্স করার জন্য তারা যে জিনিসটা করবেন ওয়েটটা বাড়িয়ে 8 থেকে 12 বার যদি করেন 3 থেকে 5 সেট, তাহলে আমি যেটা বলছি 2 থেকে 3 সপ্তাহের ভিতরে দেখবেন যে পুরো শেপটা একদম র্যাপিডলি একদম ম্যাসিভলি চেঞ্জ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের পরিবারে এমন অনেকেই আছেন যারা উচ্চ রক্তচাপে ভুগছেন। এমন রোগীদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, চলুন সেই বিষয়ে জেনে নিই একজন পুষ্টিবিদের কাছ থেকে। দর্শক, আজকাল অনেক বাড়িতেই কম বেশি যে কোনো বয়সের মানুষের মধ্যেই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের একটি প্রবণতা দেখা যায়। এবং আগে যেটা আমরা জানতাম যে অ্যাডাল্টদেরই সাধারণত প্রেশার হয়, কিন্তু আমি নিজে অনেক পেশেন্ট পেয়েছি যাদের বয়স অনেক কম। সাধারণত অধিক ওজন, অতিরিক্ত ফাস্ট ফুড এবং ইনডিসিপ্লিন লাইফের কারণে অনেকেই কিন্তু খুব কম বয়সেই প্রেশারের মতো একটি সমস্যায় ভুগতে পারে। উচ্চ রক্তচাপ হলে ম্যাক্সিমাম মানুষেরই প্রথম যেটা করণীয় সেটি হচ্ছে ডাক্তারের কাছে যে এই উচ্চ রক্তচাপটির জন্য যেই প্রয়োজনীয় ওষুধ সেটিকে গ্রহণ করা, এবং সেই সাথে খাবারের নিয়ন্ত্রণ অনেক বেশি জরুরি। কেননা উচ্চ রক্তচাপ মানেই হচ্ছে এটা থেকে পরবর্তীতে কিডনি এবং হৃদরোগের মতো অর্থাৎ হার্ট ডিজিজের মতো অনেক মারাত্মক রোগও কিন্তু হতে পারে। সেই জন্য অবশ্যই প্রত্যেক হাইপারটেনসিভ পেশেন্টকে উচিত তার রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখা। সেই ক্ষেত্রে খাবারে বেশ কিছু রেস্ট্রিকশন মেনে চললে অনায়াসেই খুব ভালো মতো কিন্তু সে জীবনযাপন মেনটেন করতে পারে। প্রথমত খাবারের লবণের দিকটা বিশেষভাবে বিবেচনা করতে হবে। এই ক্ষেত্রে টেবিল সল্ট বা এক্সট্রা লবণ, যেটাকে আমরা একেবারেই অ্যাভয়েড করতে বলি, এবং সেই সাথে বিট লবণ এবং অন্যান্য মুখরোচক যেগুলোর টেস্ট মেকার বা সল্ট রয়েছে সেগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। রান্নার ক্ষেত্রে খুব বেশি খেয়াল রাখতে হবে যেন কোনো সয়া সস বা কমার্শিয়াল সসের ব্যবহার করা না হয়। কেননা প্রেশার মানেই মনে করে অনেকেই লবণ, গরুর মাংস আর শুধু ডিমের কুসুম। বিষয়টি তা নয়, লবণের পাশাপাশি এরকম আরও অনেক খাদ্য উপাদান আছে যেগুলো সতর্কতার সাথে প্রেশারের রোগীদেরকে গ্রহণ করা উচিত। উচ্চ রক্তচাপে যারা থাকে তারা অনেক সময় প্রেশার হাই হয়ে গেলে আচারের আশ্রয় নেয়, অর্থাৎ মনে করে টক খেলে আমার প্রেশার কমবে। বাট এটা অনেক ভুল ধারণা, কেননা আচার মানেই হচ্ছে আচারে অনেক তেল থাকে এবং অনেক সল্টের ব্যবহার করা হয়। সুতরাং অবশ্যই আপনার প্রেশার কমাতে আপনি কখনই আচারকে বেছে নেবেন না। সেই সাথে ফাস্ট ফুড এবং অন্যান্য ফ্যাটি ফুডস যেমন ডিমের কুসুম, গরুর মাংস, খাসির মাংস, স্পেশালি ভাজা পোড়া খাবারগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি সারাদিনের খাবারে পটাশিয়ামযুক্ত খাবারের মাত্রাকে যদি একটু বেশি করে গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সাধারণত ডাবের পানি, কলা, সবজি, সালাদ বেশি করে খেলে আপনার এই উচ্চ রক্তচাপ খুব সুন্দরভাবে মেনটেন হবে। আরেকটি বিষয়ে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ওজন, তা যেন অবশ্যই কমিয়ে আপনি কাম্য ওজনে রাখতে পারেন। অর্থাৎ আইডিয়াল ওয়েট মেনটেন করতে পারলে উচ্চ রক্তচাপের প্রবলেম এবং এইটার জনিত অন্য কোনো ডিজিজ থেকে নিজেকে খুব সহসাই বাঁচিয়ে রাখা সম্ভব। নিয়মিত হাঁটার পাশাপাশি খাদ্যাভ্যাসকে একটু পরিবর্তন করলেই এই উচ্চচাপের ঝুঁকি থেকে আপনি এবং আপনার নেক্সট জেনারেশন প্রত্যেকটি মানুষকেই কিন্তু পারবেন সেভ করতে। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। ঘুমের মধ্যে নাক বন্ধ হয়ে গেলে মুখ দিয়ে শ্বাস নিতে হয়। যারা এ সমস্যায় ভোগেন তাদের ঘন ঘন গলা ব্যথা হয়। এ জাতীয় সমস্যায় একজন নাক, কান, গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, কান পাকা রোগ, এটার দুটো অংশ আছে। একটা হচ্ছে সেফ ভ্যারাইটি, যেটা আমরাকে টিউবোটিম্পেনিক ভ্যারাইটি বলি, আর একটা হচ্ছে আনসেফ ভ্যারাইটি, সেটাকে বলি অ্যাটিকন্ট্রোল ভ্যারাইটি। তো টিউবোটিম্পেনিক ভ্যারাইটি যেটা, সেটাতে সাধারণত পুজ, ঘন ঘন কান দিয়ে পানি এবং পুজ আসবে, আচ্ছা, মাঝে মধ্যে ব্যথা হবে, কানে কম শুনবে, এবং এটা দেখা যায় যে বাচ্চা বয়সের যারা রোগী তাদের সবচেয়ে বেশি এফেক্ট করে, এই কারণে যে তারা যেহেতু কানে কম শুনে।
প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।